কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আমাদের শেয়ার বাজার রিলেটেড। তো শেয়ার বাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে আমরা কি কি জিনিসগুলো খেয়াল রাখবো? কারণ হচ্ছে যে আমরা চাই শেয়ার বাজারের মাধ্যমে আর্থিক স্বাধীনতা অর্জন করার। যেহেতু আমাদের অত টাকা পয়সা নাই, তো আমরা ধীরে ধীরে অল্প অল্প করে টাকা পয়সা বিনিয়োগ করব। আর এই বিনিয়োগ যাতে আমাদের একটা ভালো কোম্পানির অংশ হয়, ওই কোম্পানিটা ব্যবসা করবে, দিন শেষে প্রতি বছর ব্যবসা করে করে সে আমাকে যে লাভ্যাংশটা দিবে, সেটার মাধ্যমে আমি আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারবো। কারণ দেখেন, আপনার কাছে 10, 20, 30 লাখ টাকা আছে, আপনি একটা ব্যবসা শুরু করলেন, যদি ব্যবসা চলে আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু সমস্যাটা হচ্ছে, আপনি যদি ব্যবসা সম্পর্কে পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে আপনার একটা ভালো ব্যবসা দাঁড় করানো, আপনার যদি আরো ব্যাকআপ যদি না থাকে, খুবই কিন্তু দুরূহ ব্যাপার। কিন্তু আপনি একজন প্রবাসী, নতুন চাকরিতে এসেছেন, নতুন জব পেয়েছেন, তো প্রতি মাসে মাসে অল্প অল্প করে যে টাকাটা এফডি করতেন, সেভিং করতেন, সঞ্চয়পত্র ক্রয় করতেন, সেই টাকাটা যদি আপনি চিন্তা করেন যে একটা ভালো কোম্পানির অংশীদারি হবেন, প্রতি মাসে মাসে শেয়ার সংখ্যা বাড়াবেন, দাম যাই হোক, দেখবেন যে আগামী 10, 15, 20 বছরে আপনি 1 মিলিয়ন শেয়ারের মালিক হয়ে যাবেন, যার বিপরীতে বছরে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা খরচ করা কোনো ব্যাপার না। কিন্তু এটার জন্য একটা আমাদের পলিসি দরকার, মেন্টাল প্রস্তুতি দরকার। কারণ বাংলাদেশে আমরা 18 কোটি মানুষ, এর মধ্যে 50% যদি বৃদ্ধ এবং শিশু বাদ দেই, তারপরেও ধরলাম যে আমরা 9 কোটি। ওই 9 কোটি থেকে যদি আরো 2 কোটি আমরা বাদ দেই যাদের ইনকাম নাই, 7 কোটি লোকের কিন্তু ইনকাম আছে। তার মধ্যে শেয়ার বাজারে মাত্র 16 লক্ষ বিউ অ্যাকাউন্ট আছে, তার মধ্যেও 7 লক্ষ শুধু অ্যাক্টিভ। তার মানে বুঝতেই পারতেছেন কত ক্ষুদ্র পরিমাণ অংশটা। আর ওই অংশটাই হচ্ছে এডুকেটেড পিপুল, যারা টাকার দ্বারা টাকা বানায়। আর আমরা সারা দেশের মানুষ বিভিন্ন কোম্পানি যেগুলো আমাদের আছে, ওই কোম্পানিগুলোর পণ্য কিনতেছি, লাভটা মাত্র ওই সামান্য 6-7 লক্ষ ব্যক্তি কিন্তু পাচ্ছে। তো আজকের আলোচনাটা আশা করি যে শেয়ার বাজার সম্পর্কে আপনার দীর্ঘদিনের যেই একটা দৃষ্টিভঙ্গি, সেটাকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। এবং আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, তাহলে কি কি গাইডলাইন আপনার থাকা উচিত, রাখা উচিত, কি কি জিনিসগুলো আপনি অবশ্যই অবশ্যই মনে রাখবেন। তো চলুন দেখা যাক। সর্বপ্রথমে কথা হচ্ছে যে, যেহেতু আমরা দীর্ঘমেয়াদে থাকবো, আর দীর্ঘমেয়াদে একটা শেয়ার আমরা কেন কিনবো, এর মূল যে জিনিসটা সেটা হচ্ছে, দীর্ঘমেয়াদে থাকলে আমরা চক্রবৃদ্ধি হারে যে মুনাফা সেটা আমরা লাভ করব। আরো যদি সহজ করে বলি, কম্পাউন্ডিংটা আমাদের হবে। সিম্পল যদি আমরা চক্রবৃদ্ধির একটা সূত্র আমাদের সবাই আমরা পড়েছি, যেমন ধরেন যে এক, একের পরে দুই, দুইয়ের পরে চার, চারের পরে আট, আটের পরে 16, 16-র পরে 32, যেমন আমাদের মোবাইলের মেমোরি কার্ড হয়, এরপরে 64 জিবি, এরপরে আমাদের 128 জিবি, এরপরে চলে আসে আমাদের 512 জিবি, এরপরে 1024 জিবি। এই যে কম্পাউন্ডিং ইফেক্টটা, আপনি একবার টাকা বিনিয়োগ করতেছেন, এরপরে কম্পাউন্ডিংটা কিন্তু দেখার মতো। তো এটা এত সহজে বুঝে আসবে না। কম্পাউন্ডিং নিয়ে আপনি কিছু জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন, তারপরে হয়তো আপনি বুঝতে পারবেন। তো চলুন দেখা যাক, আমরা শুরু করি ভিডিওটা। তাহলে 1 নম্বরে হচ্ছে, আমরা যেহেতু দীর্ঘমেয়াদী থাকবো, যাতে ওই কোম্পানিটার সুনাম থাকে, ভালো কোম্পানি হয়। তাহলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে যাতে কোম্পানিটা ভালো হয়, সুনামধন্য হয়, প্রতিষ্ঠিত হয়। কারণ মনে রাখবেন, অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই আমি টাকা বিনিয়োগ করলাম, 10 বছর পরে কোম্পানিটা বন্ধ হয়ে গেলে, তো দেখেন যে কোন কোম্পানি কখন বন্ধ হবে এটা কেউ বলতে পারে না। কিন্তু কথা হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করে একটা জিনিস বলতে পারি যে আগামী 30 বছর কোম্পানিটা থাকবে, আগামী 10 বছর থাকবে, 20 বছর থাকবে, এরকম অ্যাজাম্পশন কিন্তু আপনি নিতে পারেন। তাহলে 1 নম্বর কথা হচ্ছে, কোম্পানির গুণগত মান আমরা দেখব, যে কোম্পানিটা শক্তিশালী কিনা, সুনামধন্য কিনা, মনোপলি ব্যবসা আছে কিনা, কর্পোরেট গভর্নেন্স আছে কিনা। এখন বলবেন যে ভাই এত শব্দ, এত কিছু আমরা কিভাবে বুঝবো? তো এগুলো যদি আপনি নাও বুঝেন, জাস্ট একটা সিম্পল, যেমন ধরেন যে বাংলাদেশে ব্যবসা করে 13টা মাল্টি ন্যাশনাল কোম্পানি শেয়ার বাজারে নিবন্ধিত: ব্রিটিশ তাবাকো, রবি, গ্রামীণ ফোন, লাফাজ, বার্জার, মেরিকো, সিঙ্গার, হেডেলবার্গ, র্যাক, বাটা, লিন্ডে এবং ইউনিলিভার। তার মানে এই 13টা কোম্পানিকেও অন্তত আপনি বলতে পারেন যে এই 13টা কোম্পানি আগামী 10 বছর বাংলাদেশে ব্যবসা করবে। তাহলে এইটা আপনার জন্য সিম্পল। এটা ছাড়া বাংলাদেশে কিছু ভালো টপ কোয়ালিটির কোম্পানি আছে। তাহলে প্রথমেই হচ্ছে ওই যে ছোট খাটো, এই যে বিশেষত ধরেন যে আপনি ইন্স্যুরেন্স সেক্টরের কোনো শেয়ার কিনবেন না, কোনো মিউচুয়াল ফান্ড কিনবেন না, কোনো টেক্সটাইল সেক্টরের আপনি কোনো প্রকার শেয়ার কিনবেন না, এইগুলো একদম বন্ধ।
এটা ছাড়া আরো যেগুলো সরকারি কোম্পানি যেটাই থাকবে, সরকারি কোনো কোম্পানির শেয়ার কেনা যাবে না। কারণটা হচ্ছে কি, সরকার দেশ চালায়, তাকে দেশ চালাইতে হয়, সে জনসেবা করার জন্য আসছে, সে টাকা ইনকাম করার জন্য আসে নাই। কিন্তু আপনি ব্যক্তি, আপনার টাকা ইনকাম করতে হবে, তো এই জন্য সরকারি কোম্পানি কিনা যাবে না। তাহলে এই যে কোম্পানি শক্তিশালী, সুনামধন্য, আগামী 10-20 বছর ব্যবসা করবে, মনোপলি ব্যবসা আছে, প্রতিষ্ঠিত, রানিং, ইনকাম ভালো, এইরকম কোম্পানি আমরা আইডেন্টিফাই করব। তাহলে 13টা তো আমরা বলেই দিলাম। এখন আসেন, এই কোম্পানিগুলো এখন আমরা দেখব যে এদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিছুই না, আপনি যে ব্যবসা করেন আসলে ব্যবসাটা লাভজনক কিনা। তাহলে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মূল 1 নম্বর থিম হচ্ছে যে আপনি যে ব্যবসাটা করতেছেন ওই ব্যবসাটা লাভজনক কিনা। আপনি চিন্তা করবেন যে আপনি টোটাল কোম্পানিটা আপনি কিনতেছেন, তাহলে একটা শেয়ার চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন টোটাল কোম্পানিটা আপনি কিনতেছেন। তাহলে আপনি যদি একটা দোকান কিনতে যান, আপনি চিন্তা করেন কত টাকা রেন্ট আসবে, আপনার পোষাবে কিনা। তাহলে শেয়ারটার ক্ষেত্রেও চিন্তা করবেন যে এই স্কোয়ার কোম্পানি আপনি কিনবেন। তাহলে একটু এখন আপনাকে খোঁজ নিতে হবে যে স্কোয়ার কোম্পানি তার নিজের মালিকের যে টাকা আর ব্যাংক থেকে লোন শোন নিয়ে যে টাকা দিয়ে সে ব্যবসা করে, তাহলে নিজের টাকা, ব্যাংকের টাকা, দুটা দিয়ে সে যে ব্যবসাটা করছে গত 5-10 বছরে সে কেমন আয় করতে পারছে। তো সেক্ষেত্রে একটা সর্বনিম্ন আপনার কাছে, সর্বনিম্ন এটা আপনার প্যারামিটার হিসাবে রাখবেন যে কমপক্ষে গত 5 বছরে 12% হারে সে প্রতি বছর ইনকাম করছে, এইরকম হইতে হবে। তাইলে এই প্যারামিটারগুলো প্রয়োজনে আপনি ডায়েরিতে লিখে রাখবেন। যেমন এই মানুষ মাঝে মধ্যে ভুলে যায়, প্রয়োজনে আপনি কি করবেন, নিজ হাতে লিখবেন। যেমন আমার এখানে আমার নিজ হাতেই আমার ডায়েরিতে আমার লেখা আছে। জাস্ট আমরা পেজটা এখানে দেখাইতে পারি, সম্ভবত আমার এখানেও থাকার কথা। এভাবে আপনি কি করবেন, নিজে লেখার চেষ্টা করবেন। জাস্ট আমাদের এখানে কোথায় জানি ছিল, জাস্ট আমরা যদি দেখার চেষ্টা করি, সম্ভবত আমি নিজেই পাঠিয়েছিলাম, যেখানেই হোক। তো যাই হোক, আপনি এইভাবে নিজ হাতে লেখার চেষ্টা করবেন। তাহলে নিজ হাতে অবশ্যই আপনার লেখার দরকার আছে। এই যে যেমন আমি এটা এখানে লিখলাম, এরকম আপনি লিখবেন প্যারামিটারটা। কারণ হচ্ছে যে একটা শেয়ার যেটা আপনি কিনতে যাবেন, নানা প্রকার সময় নানা প্রকার লোভে পড়বেন, কিন্তু এইটা মোবাইলে স্ক্রিনশট রাখবেন, বারবার চেষ্টা করবেন যে আপনি যে কোম্পানিটা কিনতেছেন এগুলা ঠিক আছে কিনা। তাহলে নিজের টাকা আর পরের টাকা, 2 টাকায় ব্যবসা করে কমপক্ষে যাতে 12% বা তার বেশি লাভ করতে পারে, যত বেশি তত ভালো। তাইলে এইটাকে আমরা বলি যে ROC, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। তো সহজ কথা হচ্ছে নিজের টাকা আর ঋণের টাকা দুইটা দিয়ে ব্যবসা করে কত পার্সেন্ট পাচ্ছে। এরপরে আরেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে যে তার আসলে ঋণের টাকা বাদ দিয়ে এখন প্রকৃত মালিককে। আপনি যে স্কয়ার কোম্পানিটা কিনলেন, টোটাল মেরিকোটা কিনলেন, গ্রামীণ ফোনটা টোটালটা আপনি কিনে ফেললেন, তাইলে আপনাকে ওই কোম্পানি ব্যবসা করে কত দিচ্ছে। তো কমপক্ষে আমরা বলি যে 12%, কমপক্ষে 12%। ঊর্ধ্বে আপনার 13, 14, 15, 20, 25% যত হবে তত ভালো। তাইলে আপনি একটা কি পাইলেন, প্যারামিটার পেয়ে গেলেন। তাইলে আজকের পর থেকে যেই কোনো কোম্পানি যখন আপনি কিনবেন, বিগত 3 বছর অথবা 5 বছরের এইগুলো একটু খোঁজ নেওয়ার চেষ্টা করবেন। অ্যানুয়াল রিপোর্টে পাবেন, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায় যে ঋণের টাকায় কত, নিজের টাকায় কত পার্সেন্ট ব্যবসা করতেছে। এখন বলবেন যে ভাই 12% এই মানদণ্ড কোথায় পাইলেন। কথাটা হচ্ছে যে আমাদেরকে দেখতে হয় দেশের জিডিপির প্রবৃদ্ধি কত, এইটা ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কত, কারেন্সি ডেফিসিয়েন্সি কত, ব্যাংকের সুদের হার কত। যেমন বাংলাদেশে অনেক দিন সুদের হার 9% ছিল ম্যাক্সিমাম। তো 9%-এর ঋণ নিয়ে সে অ্যাটলিস্ট 10-12% তো লাভ করবে। এখন সুদের হারটা বাড়ছে, ওই জন্য বিভিন্ন কোম্পানি চাপে পড়ছে, কিন্তু 12%-এর উপরে যায় নাই। এটা ছাড়া সঞ্চয়পত্র বলেন, বিভিন্ন জায়গায় সিকিউর সরকারি বন্ডগুলোতে বিনিয়োগ করে আমরা 12% পাই। তাহলে আমরা যেহেতু শেয়ার বাজারে আসবো, ওই কোম্পানিটা নিজে তো আগে ইনকাম করুক 12%, তারপর না হয় আপনাকে ডিভিডেন্ড আকারে কিছু দিবে। এটা আপনি পাচ্ছেন না, এটা ওই কোম্পানিটা পাচ্ছে। আপনার মাথাটা চিন্তা করেন যে টোটাল কোম্পানির আপনি মালিক, বুঝতে পারছেন। তাহলে অ্যাটলিস্ট 12%। এরপরে দেখেন যে ঋণ, যেটাকে আমরা ডেট টু বলি, ডেট টু ইকুইটি রেশিও, মানে হচ্ছে যে ওই কোম্পানিটা ঋণ নির্ভর কোম্পানি, যদি সুদের হার বাড়ে, অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, ব্যবসা না চলে, তাইলে কিন্তু দেউলিয়া হইতে বাধ্য, নানা প্রকার ঝামেলায় পড়ে। তো জন্য আমরা দীর্ঘমেয়াদে থাকবো, আমরা একের বেশি ঋণ আছে এরকম কোম্পানি আমরা বাদ দিয়ে দিব। যত কম হবে, 0.5 হইলে আরো ভালো।
এটা মানে হচ্ছে যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি যে কোম্পানিটা, আপনি আর ম্যাক্সিমাম 1 কোটি পর্যন্তই ঋণ নেন, আমরা এতটুকু মানি, কিন্তু আপনার কাছে আছে 1 কোটি, আপনি ঋণ নেবেন 10 কোটি। যদি ব্যবসা না চলে, যদি 1 বছর সমস্যা হয়, ব্যাংকে তো আপনাকে কি করতে হবে, সুদ দিতে হবে, কোথা থেকে দিবেন? তো এই জন্য ডেট টু ইকুইটি রেশিও বলে একটা রেশিও পায়, এটা আমরা বলি যে 0.5 হইলে সবচেয়ে বেস্ট, আর 1-এর উপরে যাওয়া যাবে না। যত ভালো কোম্পানি হোক, আপনার এই ক্ষেত্রে প্যারামিটারের মধ্যে আসবে না, ওই কোম্পানি আপনি বাদ দিবেন। তাইলে একটা হচ্ছে আমাদের প্রফিটেবলি লাভজনক ব্যবসা, তারপরে হচ্ছে ব্যাংক ব্যবসার মধ্যে ঋণ নেয়। এরপরে আমরা দেখব ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লোটা মানে হচ্ছে যে দেখবেন যে গ্রামে গঞ্জে সব জায়গায় মুদি দোকান বলেন, কারেন্ট, সিমেন্ট, যেটাই বলেন, বলবে যে ভাই বাকি চলে গেছে, উঠতেছে না। তো এই জন্য বাংলাদেশে যে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল দেখানো হয়, এটাকে অ্যাক্রুরাল প্রিন্সিপাল বলে। এটার মানে হচ্ছে আপনি 100 টাকা বিক্রি করলেন, টাকা আসুক বা না আসুক, দিন শেষে আপনার এখান থেকে যদি 50 টাকা লাভ হওয়ার কথা, অ্যাকাউন্টিং হিসাবে আপনার 50 টাকাই লাভ দেখাচ্ছে, কিন্তু ওই যে টাকাটা মার্কেটে পড়ে আছে, বাকি আছে, এইটা আপনি ওই যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে বুঝবেন না, এটা বুঝতে হবে ক্যাশ ফ্লো দিয়ে। তো এর জন্য আমরা বলি যে অপারেশনাল ক্যাশ ফ্লো ভাগ হচ্ছে নেট ইনকাম। আপনি যে টোটাল টাকাটাকে ইনকাম বলতেছেন, যাতে অ্যাটলিস্ট 100 টাকার ইনকামের পিছনে 70 টাকা নগদ আপনার কাছে থাকে। কারণ হচ্ছে যে ভাই, আপনি বিক্রি করে লাভটা কি, যদি আপনি 100 টাকা বিক্রি করে 70 টাকাই বাজারে থাকে, অ্যাটলিস্ট আপনি 30 টাকা থাকুক বাংলাদেশের প্রেক্ষাপটে বাকি দিতে হয়। তবে যদি কোনো কোম্পানি 100-তে 100 থাকে আরো ভালো, যদি নেগেটিভ হয় আরো ভালো। নেগেটিভ বলতে অগ্রিম টাকা যদি দেয়, মানে 100%-এর উপরে 110% যদি থাকে, মানে তার পণ্য বিক্রি করার আগে মানুষ টাকা দিচ্ছে যে ভাই আমাকে পণ্য দেয়। এই তিনটা জিনিস পাইলেন। ক্যাশ ফ্লোটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ক্যাশ ফ্লো না হইলে কোম্পানি কি করবে না, গ্রো করবে না, ডিভিডেন্ড কিন্তু দিবে না। যেমন ধরেন যে আমাদের ব্যাটবিসি 10 টাকা ইনকাম করছে, তার ক্যাশ ফ্লো ছিল 6 টাকা, ডিভিডেন্ড দিচ্ছে 3 টাকা। মানুষ বলে যে ভাই 10 টাকা ইনকাম করছে, বেটা 10 টাকা দিল না কেন? তার কাছে তো নাই রে ভাই টাকাটা, তার কাছে আছে মাত্র 6 টাকা, সে কোত্থেকে দিবে আপনারে? এরপরে আসি গ্রোথ। মনে রাখবেন, যদি কোনো একটা জিনিস গ্রো না করে, ওই জিনিসটা বেশি দিন টিকতে পারবে না। এই জন্য যে কোম্পানিটা সিলেক্ট করবেন, ওই কোম্পানির রেভিনিউ গ্রোথ যাতে পজিটিভ থাকে। রেভিনিউ মানে বিক্রি যাতে বাড়ে, সেল যাতে বাড়ে, টার্নওভার যাতে বাড়ে, কারণ তাকে বাড়তে হবেই হবে। এখন এইটা 1% হোক, 2% হোক, 3% হোক, যাতে পজিটিভ থাকে, নেগেটিভ যাতে না হয়। তার মানে কোম্পানিটা ধীরে ধীরে হোক, যাতে তার কি হয়, বিক্রিটা বাড়ে। এখন শুধু বিক্রি বাড়লেই তো হবে না, আপনি যেহেতু শেয়ারে বিনিয়োগ করবেন, তার তার ইপিএস গ্রোথ পাচ্ছে কিনা, মানে প্রতি বছর টোটাল যাবতীয় করে শেয়ার প্রতি আয়টা বাড়তেছে কিনা। যেমন ধরেন যে 5 বছর আগে হয়তো 2 টাকা ছিল, এখন তারপরে হয়েছে 2 টাকা 50 পয়সা, তারপরে 3 টাকা, 3 টাকা 50 পয়সা, 4 টাকা, এইভাবে বাড়তেছে কিনা। তার মানে তার রেভিনিউর পাশাপাশি ইপিএসটাও বাড়তেছে কিনা, এইরকম কোম্পানি আমরা দেখব। যদি দেখি যে নেগেটিভ, তাইলে বাদ যাবে। এরপরে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, এইটা হচ্ছে একটা মৌলিক বিষয়। যে যে যেমন ধরেন যে বাংলাদেশে সিগারেটের ক্ষেত্রে মনোপলি ব্যবসা হচ্ছে ব্রিটিশ তাবাকো, তাহলে কোম্পানিটা আপনি বুঝতে পারেন যে তার একটা অ্যাডভান্টেজ আছে। এটা ছাড়া আরো যে সমস্ত কোম্পানি আছে, সেগুলোর মধ্যেও আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য একটা একটা করে আমরা দেখব। এইরকম শক্তিশালী মডেলের ব্যবসা কোম্পানিগুলো আমরা সিলেক্ট করব। এখন আসি যে আমরা সবকিছু তো ঠিক আছে দেখলাম, এখন কিনবো কখন? তার মানে এই প্যারামিটারগুলোর কোনো একটা যদি না থাকে আমরা বাদ দিব, আর থাকলে আমরা নিব। এখন কেনার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে যে পি রেশিওটা 25-এর উপরে গেলে আমরা আপাতত কিনবো না, কিনা বন্ধ করে দিব। 25-এর উপরে যাওয়া মানে ওইটা অল টাইম হাইয়ের উপরে চলে গেছে, আপাতত এটা আপনি বিনিয়োগ করবেন না। এটা ছাড়া সবচেয়ে ভালো হয় যে গত 5 বছরে তার গড় পিটা আমরা দেখব। যেমন ধরেন যে একটা কোম্পানি 10-এ বিক্রি হচ্ছিল, 15-তে বিক্রি হচ্ছিল, 20-এ বিক্রি হচ্ছিল, এরকম আবার 25-এ বিক্রি হচ্ছে, তাহলে এটাকে আমরা অ্যাভারেজ করব। তো আমরা সবসময় এই গড় পি রেশিওর অ্যাভারেজের পর্যন্তই কেনার চেষ্টা করবো, এর উপরে গেলে আমরা আপাতত টাকাটা জমা করে রাখবো, বিনিয়োগ করব না। আরেকটা আমরা যে ইবি ভাগ ইবিটা রেশিও বলে একটা রেশিও বিভিন্ন ওয়েবসাইটে পাবেন, এইটা দ্বারা আসলে টোটালি আমরা ইন্টারনাল জিনিসটা বুঝি যে কোম্পানির যে মার্কেট প্রাইস আছে, এইটার সাথে কোম্পানির যে ঋণ আছে, দুইটা যদি একত্রিত করি আর নগদ টাকা যদি আমরা বাদ দিই, তাহলে ওইটাকে বলে যে এন্টারপ্রাইজ ভ্যালু। আর এর বিপরীতে প্রকৃতপক্ষে কোম্পানি বছরে কত ইনকাম করতেছে, তো ওই অনুযায়ী আমরা 15-র বেশি নিব না। তার মানে একটা কোম্পানি আপনি যদি 1 কোটি টাকা দিয়ে কিনেন,
তাহলে আমরা আশা করব যে 15 বছরে আপনার ওই 1 কোটি টাকা উঠে যাবে, এরপরে কোম্পানিটা ফ্রি হবে। এই পর্যন্ত বলা হয় যে কোম্পানিটা মোটামুটি কিনার। 15 বেশি হইলে ওইটা ওভার প্রাইস। তাইলে এই কয়েকটা রেশিও আপনাকে অতিরিক্ত টাকা প্রদান করা থেকে বিরত রাখবে। আর যদি আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আরেকটু জানেন তাইলে আরেকটু সস্তাতে কিনতে পারবেন। এটা আপনি 52 সপ্তাহ হাইয়ে যখন থাকবে তখন কোম্পানিটার শেয়ার আপাতত কিনবেন না, কিছুদিন হোল্ড করবেন, কেনার আপনার দরকার নেই। এটা ছাড়া টেকনিক্যাল অ্যানালাইসিসে MA200 একটা আমরা কি পাবো, আমাদের মার্জিন পাবো। ওই 200-এর উপরে গেলে আপাতত আমরা কিনবো না, 200 অথবা এর নিচের দিকে কেনার চেষ্টা করব। আরও চাইলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসে RSI দিয়ে রাখবো। RSI যদি দেখি যে একটা শেয়ার 30-এর নিচে নেমে গেছে এবং নিচে থেকে উপরের দিকে উঠতেছে, তখন যখনই 30 পর্যন্ত আসবে তখন আমরা কিনা শুরু করব। এইটা আমাদেরকে ওভার প্রাইস দেওয়া থেকে বিরত রাখে। এটাতে হচ্ছে যে যেমন হয়তো আপনি একটা 30টা শেয়ার 25 টাকা পাইতে পারেন, এই সামান্য টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো প্রয়োগ করে। আর কোম্পানি যাচাইয়ের ক্ষেত্রে নিয়মিত ডিভিডেন্ড প্রদান করে এরকম কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে, আর প্রতি বছর ডিভিডেন্ড বাড়ছে এমন কোম্পানি। আর ওই ডিভিডেন্ডের টাকাটা আমরা রিইনভেস্ট করব যাতে আমাদের কম্পাউন্ডিংটা বাড়ে। আর যেটা হচ্ছে সেক্টরের ক্ষেত্রে, বাংলাদেশে আপনি সেক্টর পাবেন, জেড ক্যাটাগরি কখনোই কিনবেন না, বি ক্যাটাগরি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, দীর্ঘমেয়াদের জন্য ক্যাপিটাল গেইনের জন্য হয়তো নিতে পারেন। আর শুধুমাত্র এ ক্যাটাগরির শেয়ারগুলো কিনবেন। আর বন্ধ কোম্পানি লিস্ট আপনি পেয়ে যাবেন, ওগুলা কিনবেন না। যে কোম্পানিগুলোর আয় কমে যাচ্ছে, রেভিনিউ কমে যাচ্ছে, ডিভিডেন্ড কমে যাচ্ছে, এই 3 প্রকারের কোম্পানি আপাতত কিনা থেকে আপনাকে বিরত থাকতে হবে। তাহলে 3টা জিনিস: তার ইপিএস কমে যাচ্ছে, অতএব রেড ফ্ল্যাগ; তার রেভিনিউ কমে যাচ্ছে, রেড ফ্ল্যাগ; ডিভিডেন্ড কমে যাচ্ছে, রেড ফ্ল্যাগ। এইটা তখন অ্যাডভান্স লেভেলের, এখানে ফরেনসিক করে আপনাকে দেখতে হবে কোম্পানির বিভিন্ন কিছু, যে এগুলা পিছনে, কিনার পিছনে, কমার পিছনে কোম্পানির কোনো দায়বদ্ধতা আছে কিনা, না সরকার ট্যাক্স বাড়ায় দিচ্ছে, না বিশ্বের কোথাও যুদ্ধ লাগছে। যদি এক্সটার্নাল ফ্যাক্টর হয়, যদি কোম্পানির দোষ না থাকে, তাহলে আপনি কি করতে পারেন, ধরে রাখতে পারেন, বিক্রি করে বের হওয়ার দরকার নাই। আর যদি দেখেন যে না, কোম্পানির ব্যাড পলিসির কারণে, কোম্পানির সমস্যার কারণে কমে যাচ্ছে, তাইলে এক্সিট করে বের হয়ে যাইতে হবে। যেমন ধরেন যে ব্রিটিশ তাবাকো, এখন ব্রিটিশ তাবাকোর রেভিনিউ কমতেছে, ইপিএসও কমছে। তো এটা যখন আমরা যাচাই করে দেখি, এর পিছনে কারণ হচ্ছে সরকারের ট্যাক্স বাড়ছে, কোম্পানির ফ্যাক্টরি সরাইতে হয়েছে, পুরাতন ফ্যাক্টরিতে এক্সিট নিতে এক্সিট কস্ট আর লাগছে, নতুন ফ্যাক্টরিতে বিনিয়োগ করতে হয়েছে, অবৈধ সিগারেট বিক্রি বেড়ে গেছে। তার মানে কোম্পানির দোষের চাইতে যেটা হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টর কাজ করেছে, অতএব কোম্পানিটার ইপিএস অথবা রেভিনিউ কমলেও আমাদের টেনশনের কারণ নাই। আর বাংলাদেশের সরকারি কোম্পানি সম্ভবত 16টা কি 17টা কোম্পানি আছে, এই কোম্পানিগুলো আমরা কিনবো না দীর্ঘমেয়াদের জন্য। স্বল্প মেয়াদে কিনে আপনি ক্যাপিটাল গেইন করতে পারেন, কোনো সমস্যা নাই। এর পিছনে কারণটা হচ্ছে সরকারের পলিসিগুলা জনবান্ধব, কিন্তু ব্যবসা হচ্ছে মালিকের প্রফিটের জন্য। সরকারি প্রফিটের চাইতে সরকার দেশ চালানোর জন্য কোম্পানিগুলা পরিচালনা করে। যেমন তেলের দাম বাড়ে যাচ্ছে, এখন বেশি দামে তেল কিনে আনে, তারা কম দামে বিক্রি করতে বাধ্য হয়, কারণ হচ্ছে কি, দেশটা চালাইতে হবে। তো এর জন্য সরকারি কোম্পানি দীর্ঘমেয়াদে আপনাকে এই যে পদ্মা, মেঘনা, যমুনা অয়েল আপনারা কিছু দিবে না, তিতাস গ্যাস আপনারা কিছু দিবে না। এটা ছাড়া আমাদের আরো যেগুলো আছে, ডেস্কো, আরো অসংখ্য, এগুলাতে স্বল্প মেয়াদে আপনি নিতে পারেন, দীর্ঘমেয়াদে লাভ হবে না। তাইলে দেখেন, আপনি যদি শেয়ার বাজারে থাকতে চান, এই প্যারামিটারগুলো আপনি নিজ হাতে লিখবেন, যে কোম্পানিটার গুণগত মান ভালো কিনা, যেটা কিনতেছেন। যদি মনে হয় যে ওকে, তাইলে ওকে। এরপরে কোম্পানিটা প্রফিটে আসছে কিনা, প্রফিটেবল বিজনেস কিনা, যদি ওকে তাহলে আমরা টিক দিব। ডেথ তার কম কিনা, 1-এর নিচে কিনা, তারপরে আমরা ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা, এরপরে গ্রোথ লেভেল দেখবো ঠিক আছে কিনা, এরপরে কম্পারেটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, এরপরে ভ্যালুয়েশন আমরা ওভার দিব না। টেকনিক্যাল অ্যানালাইসিস যদি পারেন ভালো, আর না হলে কোনো সমস্যা নাই। এই অ্যানালাইসিসে আপনি মোটামুটি 2-3% কম দামে শেয়ারটা কিনতে পারেন। ডিভিডেন্ড অবশ্যই প্রদান করতে হবে, আর ডিভিডেন্ড আমরা রিইনভেস্ট করব। আর সেক্টরের ক্ষেত্রে আমরা জ্যাট এবং বি ক্যাটাগরি অ্যাভয়েড করব, সরকারি কোম্পানি অ্যাভয়েড করব, বন্ধ কোম্পানি একটাও অ্যাভয়েড করব, ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাভয়েড করব, মিউচুয়াল ফান্ড অ্যাভয়েড করব। এটা ছাড়া অসংখ্য সেক্টর আছে যেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এখন বলবেন যে ভাই, এগুলো আমরা তাইলে যাচাই করবোটা কিভাবে, কোন এমন জায়গা আছে যেখান থেকে আমরা যাচাই করতে পারি? তো চলেন দেখি। একটা আমরা fiscal.ai যে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকে আপনাদের জন্য আমরা নেওয়ার চেষ্টা করি। এটা আমরা অসংখ্য ভিডিওতেও দেখিয়েছি। যদিও এখান থেকে যেহেতু আমাদের কোয়ার্টারলিগুলো আসে না, অ্যানুয়াল রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি, তো এর জন্য 100% বিশ্বাস করবেন না, তবে একটা ধারণা নিতে পারেন। নেওয়ার পরে ওই কোম্পানিটা আপনি নিজে যাচাই বাছাই করবেন আবার।
তো এক নম্বরে যেটা আমরা বললাম যে রেভিনিউ গ্রোথ তার গত 5 বছরে যাতে পজিটিভ থাকে, সিএজিআর 1 দিয়ে রাখবেন, অ্যাটলিস্ট পজিটিভ থাকুক। তার যেটা ইপিএসটাও যাতে পজিটিভ থাকে, নেগেটিভ যাতে না হয়। তার যেই আর ও সিই, এটা আমরা বলছি যে কমপক্ষে যাতে 12% থাকে, তার আর ওইটা কমপক্ষে যাতে 12% থাকে। এরপরে তার যে ইবি ভাগ ইবিটা ম্যাক্সিমাম 15, ডেট টু ইকুইটি রেশিও 0.5 পর্যন্ত আমরা নিয়েছি, তারপরে 1 দিয়ে দেই যে 1 পর্যন্ত নিব আমরা ম্যাক্সিমাম। এরপরে অপারেশনাল ক্যাশ ফ্লোটা আছে 70। এগুলা জাস্ট এখানে ক্লিক করলে আপনি এখান থেকে নিতে পারবেন। এইটা দিয়ে যদি আমরা একটু স্ক্যানিং করি, মোটামুটি আমরা প্রায় 9টা মাত্র কোম্পানি পাবো। তাইলে চিন্তা করেন, শুধু আমরা 9টা কোম্পানি পাচ্ছি। বাংলাদেশের শেয়ার বাজারে প্রায় 397টা কোম্পানি আছে, এই ক্যাটাগরিরই প্রায় 250 কোম্পানি আছে। তার মধ্যে মাত্র 9টা কোম্পানি আমাদের যেই ক্রাইটেরিয়াগুলোর কথা আমরা বললাম এগুলো ফুলফিল করতেছে। আপনি যখন এই যে স্কয়ার ফার্মা, মেরিকো, ইউনাইটেড পাওয়ার, বার্জার, এলএসবি, বিএসসি, রেকিট, ইবনে সিনা এবং আইটিসি, এই শেয়ারগুলো আপনি যখন কিনবেন, আপনার দায়িত্ব হচ্ছে প্রতি বছর বছর এদের অ্যানুয়াল রিপোর্টগুলো দেখবেন, দেখে সেখানে দেখবেন যে আরওসিটা ঠিক আছে কিনা, আরওই ঠিক আছে কিনা, এপিএস বৃদ্ধি পাচ্ছে কিনা, রেভিনিউ বৃদ্ধি পাচ্ছে কিনা, তার ঋণটা ঠিক আছে কিনা এবং তার অপারেশনাল ক্যাশ ফ্লো ঠিক আছে কিনা। এইগুলো যদি ঠিক থাকে, আপনি কোম্পানির সাথে থাকবেন, দীর্ঘমেয়াদে আপনি কি করতে পারবেন, লাভবান হইতে পারবেন। তাহলে এই যে আমরা 9টা কোম্পানি দিলাম, আপনি এই 9টা কোম্পানিতে প্রয়োজনে প্রতি মাসে মাসে কি করতে পারেন, শেয়ার সংখ্যা বাড়াইতে পারেন। তাহলে আপনারা যে কাজটা করবেন, শেয়ার বাজারে আপনি একসাথে এন্ট্রি না নিয়ে ধীরে ধীরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যেই প্যারামিটারগুলো কথা বললাম, এই প্যারামিটারে যদি কোনো কোম্পানি না আসে, তাহলে আপনি প্রাথমিক লেয়ারে সেগুলো বাদ যাবে। তাহলে যেগুলো আসবে ওগুলাতে বিনিয়োগ করবেন, ওগুলাতে পড়াশোনা করবেন। এরপরে যদি আপনি যেগুলো আসলো না কিন্তু ফান্ডামেন্টাল ভালো মাল্টি ন্যাশনাল কোম্পানি, তখন ওইগুলো একটু ভিতরে আপনি অ্যাডভান্স লেভেলে যদি বুঝেন পড়ার চেষ্টা করবেন। যে যেমন কমলো, যেমন ধরেন যেখানে গ্রামীণ ফোন আসে নাই, ব্রিটিশ তাবাকো আসে নাই, এখন গ্রামীণ ফোন সম্পর্কে আপনি একটু পড়াশোনার চেষ্টা করবেন, কেন তার রেভিনিউটা কমলো, ব্রিটিশ তাবাকো কেন তার রেভিনিউটা কমলো। এই যেই কোম্পানিগুলো আপনার পছন্দ হবে ওইটা আপনি যাচাই করার চেষ্টা করবেন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এখন উপযুক্ত সময় এন্ট্রি নেওয়ার, আপনি নেবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ ঈদের পরে শুরু হচ্ছে আমাদের নতুন ব্যাচ। সেখানে আমরা একটা কোম্পানি কিভাবে গঠিত হয়, কিভাবে পরিচালিত হয়, কিভাবে শেয়ার বন্টিত হয়, শেয়ার বাজারের ক্রয় বিক্রয় যাবতীয় কিছু, অর্থাৎ আপনি যদি শেয়ার বাজার সম্পর্কে নাও জানেন, ওই কোর্সটা করার পরে অথবা আমাদের রেকর্ডেড ভিডিও আছে, সেটা আপনারা নিতে পারেন মাত্র 1000 টাকায়। আপনার জীবন কিন্তু বদলে দিবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।